ধাপের ইউপি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। এখন অপেক্ষা 23 এপ্রিলের জন্য। অনিয়ম ত্রুটি এবং বিচ্যুতি মুক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখতে চান না প্রধানমন্ত্রী। ইসিকে এমন বার্তাই পৌঁছে দেন আওয়ামী লীগ, আর ভোটে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামলাতে বলেন ইসি। এদিকে রিজার্ভ চুরির বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে প্রকাশ করা হবে বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জুনের মধ্যে পুরো অর্থ ফেরত দিতে চায় ফিলিপাইন। অন্যদিকে শ্রমিক ধর্মঘটে সারা দেশে যাত্রী এবং পণ্যবাহী নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। দু একদিনের মধ্যে সংকট সমাধানের আশার কথা বললেন নৌমন্ত্রী শাহজাহান খান। বলছিলাম বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মহিতা। আমরা আজকে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মনিরুজ্জামান মনি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সাথে আরো যারা থাকছেন, আমাদের সাথে ফোনে যোগ দেবেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া এবং সেই সাথে সরাসরি আমাদের সাথে যোগ দেবেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ। আপনাদের তাদেরকেও স্বাগত জানাবো নিশ্চয়ই তারা যুক্ত হবার পরে। আমি একটু শুরুতেই আপনাদের দুজনের কাছে আসতে চাই। শুরুতে আমি যেতে চাই একটু মনি আপার কাছে। আপনারা জানেন যে আসলে ধর্মঘট চলছে আজকে থেকে, বুধবার মধ্যরাত থেকে আসলে এই ধর্মঘট শুরু হয়েছে। আমি যেটি আপনাদের বলতে চাই যে এই 15 দফা দাবিতে তারা এবার আসলে এই আজকের ধর্মঘট করছেন এবং এই ধর্মঘটের বিষয়টা কিন্তু নতুন না। আমরা গত এক বছরে যদি দেখি তারা বেশ কয়েকবার সেটি করেছেন এবং এই বছরের জানুয়ারিতে কিন্তু তারা একই দাবিতে আরেক দফা ধর্মঘট করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ধর্মঘট হচ্ছে, মালিক এবং শ্রমিকদের বিষয়ের সমস্যা, সরকারের মধ্যস্থতা, সবকিছু মিলে আসলে এই সমস্যাগুলোর সমাধান আমরা কখনো দেখি না কেন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন প্রত্যেকেই শুভেচ্ছা। আসলে ধর্মঘটটা শ্রমিকরা মালিকদের কাছে বা সরকারের কাছে ক্ষুদ্র স্বার্থন্বেষী গোষ্ঠী তাদের ভাত কাপড়ের নিশ্চয়তা, তাদের রুজি রোজগারের জন্য করে থাকে। সবকিছু মিলে সবকিছুর দাম বাড়ে। আমরা খেয়াল করলে দেখব যে বাংলাদেশে কিছুদিন আগে সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে অনেক, সেটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম, 5 থেকে 7%। সেটার যে একটা প্রভাব সমস্ত জায়গায় পড়েছে, এটাই স্বাভাবিক। খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুতে। সেখানে শ্রমিকরা যদি ন্যূনতম একটা বেতন মিনিমাম যদি না পান, তাহলে তো তাদের ওইভাবে চলার কথা না। আর মালিকরা এখানে দেখেন, মানে প্রতিটা ক্ষেত্রে মালিক শ্রেণী তো লাভের উপর লাভই করছে। ঈদ আসে, যেমন আমি নৌ পরিবহনের যে ধর্মঘটটা, কত লোক উঠালো সেটা কিন্তু বড় কথা না, কতগুলো নৌকা ডুবলে সেটা বড় কথা না। তাদের মুনাফা দিয়ে কথা, মুনাফা 1 গুণ 2 গুণ 5 গুণ 10 গুণ 100 গুণ। সেখানে কিন্তু শ্রমিকের তেমন কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। 2-1টা শ্রমিক যারা অন্যায়ভাবে ইনকাম করে সেটা এটার মধ্যে পড়ে না। সেখানে আমরা মনে করি যে অবশ্যই শ্রমিকের তার ন্যায্য মজুরি দেওয়া উচিত। ন্যায্য এই 15টা যে তাদের যে শর্তগুলো, সেই শর্তগুলো দেখার জন্য তো একটা দেশের গভর্নমেন্ট, সে যেভাবেই আসুক না কেন, যেভাবেই থাকুক না কেন, সেখানে সরকারের প্রশ্নে যখন আসছেন, আমি একটু মনি ভাইয়ের কাছে যেতে চাই। আমি একটু একটা জিনিস করতে চাই। আজকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি বলেছেন, দেশব্যাপী নৌযান ধর্মঘট সমাধানে সরকারের কিছুই করার নেই। এই ব্যাপারে সরকারের আসলে কিছু করার নেই এবং এটা একমাত্র মালিক এবং শ্রমিকরাই পারে এই সমস্যার সমাধান করতে। আপনি সরকারের কথা বলছিলেন, আসলে সরকারের কিছু করণীয় নেই কেন, বা কেন পারছে না সরকার? ধন্যবাদ আপনাকে। প্রথমত যে জিনিসটা, আমি দক্ষিণাঞ্চলের মানুষ, শ্রমিক ধর্মঘট যে জিনিসটা করছেন, দক্ষিণাঞ্চলের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এখন প্রশ্নটা হলো, শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে তো মানে সচেতন মানুষ হিসেবে আপনি আমি সবাই। এখন প্রশ্নটা হলো, আপনি মন্ত্রীর একটা স্টেটমেন্ট আপনি এখানে বললেন, আর শ্রমিকদের যে বিষয়টা, আমি 2-1জনের সাথে যেটা কথা বলে জেনেছি সেটা হলো শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সমাধান চায়। তারপর বর্তমান যে বেতন কাঠামো আছে তার চেয়ে 3 গুণ তারা দাবি করে। তো নিঃসন্দেহে এটা যৌক্তিক না, অযৌক্তিক। মনিয়াপা যেভাবে রেজ করলেন, তারা 10,000 টাকা বেতন দাবি করেছে ন্যূনতম। হ্যাঁ, এখন দেখুন, এই সরকার, প্রথমত যেটা উনি সরকারের কথা বলছেন, দেখুন এই সরকার কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সবচেয়ে ফার্স্ট সেক্টর যেটাকে বলা হয় গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই জায়গাটাতে শ্রমিক অসন্তোষ, সেখানে মালিকদের সাথে সরকার এবং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে
এই গার্মেন্টস ফ্যাক্টরিদের শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়া, তাদের একটা স্ট্যান্ডার্ড স্যালারি দেওয়া, এটার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকা পালন করেছেন। এখন একটা বিষয় হলো নৌ শ্রমিকদের ব্যাপারে যে অবস্থানটার কথা আপনি বললেন, সেটা হলো যে যদি তাদের যাবে যৌক্তিক হয়, সেটা অবশ্যই শ্রমিক এবং মালিক আলাপ আলোচনার ভিত্তিতে হয়ে যাবে। কিন্তু দুটা আপনাকে ভাবতে হবে না, যে আলাপ আলোচনার বিষয়টা তো আসলে চলছে, একের পর এক পর্যায়ে না, চলছে। এখন- আজকে নৌমন্ত্রী বলেছেন যে তারা ন্যূনতম মজুরি দিতে তারা রাজি হয়নি, কালকে বৈঠকে তারা বলেছেন। এখন আজকে রাজি হয়নি, এখনই না না, প্রতিবারই তো আসলে বলা হয় যে আসলে সেটি প্রত্যাশা পূরণ হবে, একটু ধর্মঘট প্রত্যাহার করুন, তারপর আবার তারা তুলে নেয়। প্রতিবারই তারা আসলে আশায় আশায় থাকেন, না, কিন্তু তাদের প্রত্যাশা তো আসলে পূরণ হয় না। এটা যেমন সত্য, আমি এখানে মানে শ্রমিকদের পক্ষেরই মানুষ, এবং এই কারণে কথা বললাম। যারা মনিয়াপাও বলার চেষ্টা করলেন, সেটা হলো যারা ব্যবসা করে, যারা মুনাফা করে, তাদের যেমনিভাবে সে তার টাকা লগ্নি করে ব্যবসা করে, সেখানে ব্যাংকের লোন থাকতে পারে, অনেক রকমের মধ্য দিয়ে একটা মানুষ তার ব্যবসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। তো তেমনিভাবে ব্যবসায়ী যেমন তার ব্যবসার কথা চিন্তা করবে, তবে শ্রমিক যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই কাজটি করে, তারও যাতে ন্যায্যতার ভিত্তিতে তার মজুরিটি আসে, সেটাও আমরা প্রত্যাশা করি। আমরা অবশ্যই দুয়ের সমন্বয়ের মধ্য দিয়ে। এখন আপনি যদি বলে থাকেন আচ্ছা, যে আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, আমরা একটু তার কাছ থেকে জেনে আসি আসলে সমস্যাগুলো কোথায়, তারা দাবিগুলো কি তুলতেছেন। জনাব শাহ আলম ভূঁইয়া, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে বাংলাদেশে এখন স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি যেটি জানতে চাইবো, আপনারা যে এই 15 দফা দাবির জন্য ধর্মঘট ডেকেছেন, এটিকে আসলে অনেকেই অযৌক্তিক বলছেন। আপনারা যারা ধর্মঘট করছেন তাদের সাথে কি সকল নৌযান শ্রমিক একাত্ম? ধন্যবাদ আপনাকে। আজকে নৌ ধর্মঘটে প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই ধর্মঘটে সমস্ত শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের কোথাও নৌ শ্রমিকদের এই আন্দোলনে কোনো ক্রিকেটিং নাই, কোনো জবরদস্তি নাই। স্বতঃস্ফূর্তভাবে সমস্ত নৌযান শ্রমিকরা কাজ বন্ধ করে তাদের দাবিতে কিন্তু অবস্থান। শাহ আলম ভাই, আমি একটু আপনাকে থামাতে চাই। আমি একটা জিনিস বলতে চাই যে আপনি বলছেন সবাই একাত্ম, কিন্তু আজকে তো দেখেছি যে বরিশাল, কুমিল্লা, ভোলা এখানে বিকেল 5টার পরে লঞ্চ চলেছে, সেক্ষেত্রে একাত্ম কি করে হলো সবাই? এই বিষয়টা নিয়ে আমাদের প্রতিবেদক সেখান থেকে লাইভ করেছে। অভিজ্ঞতা রয়েছে। সেটা হচ্ছে যে 5-6টা লঞ্চ দিয়েছে, আপনার সরেজমিনে মেনে তদন্ত করে দেখতে পাবেন যে এই লঞ্চগুলোতে যে চালক, এটার যে চালক, মাস্টার, ড্রাইভার, জি, সমস্যারই যে চালক যারা এই জাহাজগুলা চলে, সেই সমস্যারই মাস্টার ড্রাইভার গুলা যারা চলে আসছে, মালিক কিন্তু তার মুসলমান দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে ছোট স্টাফদের, যারা হেল্পারদেরকে দিয়ে এই বিশাল আয়তনের জাহাজগুলোকে শুধু তার ব্যবসায়িক লালসা চরিতার্থ করার জন্য এই জাহাজগুলোকে লাইনে। আচ্ছা, আপনি বলছেন যারা চালাচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে চালানো হচ্ছে। আমি আপনার কাছে একটু পিন পয়েন্টে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যে বেতন বৃদ্ধির কথা দাবি করেছেন যে ন্যূনতম 10,000 টাকা বাড়াতে হবে, আপনারা কি এই সেটি কি নিয়ম মাফিক ভেবে বলছেন? কারণ আপনারা তো 2013-তে আপনারা তো আসলে 20% বাড়িয়ে নিয়েছিলেন। সাধারণত সেটি 2014 পর্যন্ত সেটির মেয়াদ ছিল, আমার যতটুকু মনে পড়ে। বিষয়টা নৌযান শ্রমিকদের মজুরি কাঠামোর একটা ধারাবাহিক ইতিহাস। নৌযান শ্রমিকদের অন্যান্য শিল্পের সাথে নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো 1974 থেকে শুরু করে এ পর্যন্ত ধারাবাহিকভাবে জাতীয় বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে এটার মজুরি কাঠামো হয়েছে। এখানে তো ধারাবাহিকভাবে এখানে এসে থাকে। জাতীয় বেতন স্কেল 1983 যখন। আমার প্রশ্ন হচ্ছে 2013-তে তো আপনারা 20% বাড়িয়ে নিয়েছেন, তাহলে 2016-তে আপনারা আবার বাড়ানোর জন্য সেটা বলছেন কেন? ধারাবাহিক অবস্থানটা না জানেন, তাহলে আপনি বিষয়টা মাঝখান থেকে বুঝতে পারেন। জি, বলেন। নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো বেতন স্কেল 1986-তে সংস্থাটি জাতীয় বেতন স্কেল হচ্ছে 500 টাকা সর্বনিম্ন। নৌযান শ্রমিকদের বেতন স্কেল হচ্ছে 1983-তে 550 এবং 600। অর্থাৎ আমার চট্টগ্রাম রুটের শ্রমিকদের হচ্ছে সর্বনিম্ন 600, আর অভ্যন্তরীণ নৌপথের ছোট পণ্যবাহী এবং প্যাসেঞ্জার লঞ্চ শ্রমিকদের ছিল 550। 1993-91-তে জাতীয় বেতন স্কেল হচ্ছে
900, নৌযান শ্রমিকদের সর্বনিম্ন বেতন হচ্ছে 975 এবং 1000। তো এইভাবে 2097 যে নৌযান জাতীয় বেতনের স্কেল হচ্ছে 1500। নৌযান শ্রমিকদের বেতন স্কেল এখানে গিয়ে একটু ছন্দপতন ঘটেছে, 1500 এবং 1300। ছোট জাহাজগুলোর ক্ষেত্রে 1300 আর চট্টগ্রাম রুটের ক্ষেত্রে 1500। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের মজুরি কাঠামো তৈরি হয়ে আসে। 2005 সালে যখন মজুরি কাঠামো হয়, জাতীয় বেতনের স্কেল হয়, তারপর পরে আমরা আমাদের মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন শুরু করি, আমাদের দাবি উত্থাপন করি এবং দীর্ঘ 1 বছর পর্যন্ত লেখালেখি দাবি উত্থাপনের পরে আমরা যখন এটার জন্য আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু গতকালকে আপনাদের যে বৈঠক হয়েছে সেখানে আপনারা কোনো ধরনের সমাধানে যেতে পারেননি, ধর্মঘট ডেকেছেন। এখানে হচ্ছে আমি 2009 সালে আমার মজুরিটা কিভাবে, 2010 সালে আমরা মজুরির আন্দোলন যখন করি আমাদের উপর কিভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছিল সেটা আপনারা জানেন, এবং পরবর্তীতে আমাদের মতামতকে উপেক্ষা করে নৌযান শ্রমিকদের মজুরি কাঠামোর ধারাবাহিকতাকে উপেক্ষা করে একতরফা ভাবে এমন একটা মজুরি কাঠামো ঘোষণা করা হয় যেটা শুধুমাত্র শ্রমিকদের নয়, শিল্পেরই ক্ষতি করে। অর্থাৎ 4100 টাকা জাতীয় বেতনের স্কেলের সাথে আমার যেখানে একই ধারাবাহিকতা মজুরি হওয়ার কথা, সেখানে আমার মজুরি নির্ধারিত হয় 3000 এবং 1990 টাকা। এবং এটা নিয়ে আমরা জেল জুলুমের শিকার হয়েছি, আপনারা জানেন। তারপরে আমরা এই যে আমাদেরকে আমাদের অবস্থান থেকে অনেকটা পিছনে ফেলে দেওয়ার পর 2012 সালে আমরা এটা পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলন করি। তখন আমাকে 2013 সালের জানুয়ারিতে 20% গ্রস স্যালারিতে দিয়ে দেওয়া হয়। যে 20% গ্রস স্যালারির ফলে 4100 টাকার জাতীয় বেতনের স্কেলের সাথে আমার 3000 টাকা এবং 1100 সেক্ষেত্রে টাকা। আপনারা এখন আপনাদের ধর্মঘটের ক্ষেত্রে কি করবেন যদি আপনাদের দাবি মানা না হয়? ধর্মঘট দাবি মানা না হলে অব্যাহত থাকবে। আর গতকালকের বৈঠকের কথা আপনি বলছিলেন, আমরা এই ধর্মঘটটার ব্যাপারে আমরা গত 6-7 মাস যাবৎ এই দাবি উত্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল কর্তৃপক্ষকে এই দাবিনামা দিয়ে বারবার আমরা আবেদন করেছি, চেষ্টা করেছি আলোচনার টেবিলে বসে এটা সমাধান করতে, কিন্তু কোন রকম সমঝোতা মালিক পক্ষের অনমনীয়তার কারণে আসা সম্ভব না সেক্ষেত্রে হলে যাত্রীরা তো জিম্মি হচ্ছে আপনাদের কাছে, আপনারা দেশের কথা চিন্তা করছেন না? আমাদের কাছে জিম্মি হচ্ছে এই শব্দটা উচ্চারণ করলে আমরা অত্যন্ত ব্যথিত হব। এটা হচ্ছে আমাদের মালিকদের একচাটিয়া মুনাফালুভির আচরণের শিকার হয়ে আজকে শ্রমিকদেরকে বাধ্য হয়ে এখানে যেতে হয়েছে। আপনি শুনে আশ্চর্য হবেন, আজকের বাজারে যদি একজন শ্রমিক সার করলে 3800 টাকা বেতন পায়, একজন শ্রমিক 5000 টাকা বেতন পায়, সব মিলে এই দিয়ে তো একজন শ্রমিক নিজেই চলতে পারে না, তার পরিবার পরিজন। শাহ আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে আপনাদের দাবি মানা না পর্যন্ত আপনারা ধর্মঘট চালিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা 35 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা কথা বলবো জনাব মাহবুব সাহেবের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা বাংলাদেশ এখন আবার ফিরে এলাম। আমরা এবারে সরাসরি কথা বলবো বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন আহমেদের সাথে। মাহবুবউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এখনে। আপনি নিশ্চয়ই শুনছিলেন শাহ আলম সাহেব কি বলছিলেন। তারা বলছেন যে তাদের যে বেতন কাঠামো সেটির ধারাবাহিকতা আসলে নষ্ট হয়েছে এবং সেই দাবিতেই আসলে তারা আসলে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? বেতন কাঠামো নির্ধারণের ধারাবাহিকতা কখনোই ভঙ্গ হয়নি, কারণ বেতন কাঠামো বিগত কয়েক বছর যাবৎ আমি নিজেই বিভিন্ন সময় সরকার, লেবার মিনিস্ট্রি, আমাদের শ্রমিক ভাইদের সঙ্গে বসে দীর্ঘ আলাপ আলোচনার পরে আমরা একটা কাঠামো তৈরি করে থাকি এবং সেটা সরকার গেজেট আকারে যখন প্রকাশ করে তারপরে এটা 5 বছর বলবৎ থাকে। এই 5 বছর শেষ হয়নি, আমাদের হিসাব মতো 5 বছর শেষ হবে 18 সালে, কিন্তু ইতিমধ্যেই তারা নতুন করে আবার চার্টার অফ ডিমান্ড দিয়েছেন। এটা আসলে অনেকটা বলতে পারেন অন্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্ব বজায় রাখার জন্য এই চার্টার অফ ডিমান্ড ফ্রম টাইম টু টাইম দিয়ে থাকেন এবং আমরা তাদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে সবসময় আমাদের ব্যবসা পরিচালনা করে থাকি। তারা তো বেতন বৈষম্যের কথাও বলছেন, সেই বিষয়টিতে আপনি কি বলবেন? বেতন বৈষম্য
সরকার যেভাবে নির্ধারণ করে দেয় সরকারি কর্মচারীদের, সরকার নিজের কোষাগার থেকে টাকা দেয় সরকারি কর্মচারীদের, আর আমরা আমাদের আয় থেকে তাদেরকে বেতন দিয়ে থাকি। আমাদের আয় করার উৎস যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পক্ষে সরকারের মতো উদার হওয়া সম্ভব না। তারপরেও সরকার বিভিন্ন সময় যখন বেতন বাড়িয়েছেন আমরা তার সঙ্গে সমান্তরালভাবে বিভিন্ন সময় বেতন বাড়িয়েছি। সুতরাং বেতন তাদেরকে আমরা কম দিচ্ছি এটা সঠিক না, এবং বেতনের সঙ্গে আরও যে সমস্ত সুযোগ সুবিধা দেই তাতে সরকারের নিম্নতম যে মজুরি তার চেয়ে অনেক বেশি তারা পেয়ে থাকেন। কিন্তু ওনারা যদি বলেন যে বেসিক 10,000 টাকা দিতে হবে, সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমরা যে বর্তমানে জাহাজ পরিচালনায় অত্যন্ত দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের লাভের পরিমাণ বলতে গেলে নাই, বেশিরভাগই আমরা লোকসান দিয়ে চলে থাকি। তারপরে তেলের মূল্য বৃদ্ধি হচ্ছে, মূল্য কমবে শুনতে পাচ্ছি। গত কয়েক বছর যাবৎ আমাদের কোনো রকম ভাড়া বৃদ্ধি হয়নি। সুতরাং আমাদের পক্ষে যদি আয় করার কোনো ব্যবস্থা না থাকে তাহলে আমরা তাদেরকে দেব কেমন করে? তারপরে আমরা কিন্তু গতকাল তাদের সঙ্গে বসেছি এবং দীর্ঘ 8-9 ঘন্টা মাননীয় মন্ত্রী সাহেবের উপস্থিতিতেই তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছি। কিন্তু তাদের সাথে সমঝোতা না আসলেও তো আপনারা আপনাদের কাজ ধারাবাহিকভাবে চালাতে পারবেন না, আপনারা তো তাতেও ক্ষতিগ্রস্ত হবেন। সেই বিষয়টি আপনারা চিন্তা করেছেন কিনা? ক্ষতিগ্রস্ত হলে ব্যাপার হচ্ছে কি, আপনি যদি আমার ঘাড়ে চাপা দিয়ে আমার কাছ থেকে সবকিছু আদায় করে নিতে চান, আমারও তো বেঁচে থাকতে হবে। আমি তো আমার সব জায়গা জমি বিক্রি করে, আমার সেই লঞ্চ বিক্রি করে তো তাদেরকে আমি বেতন দিতে পারবো না। জনাব মাহবুব, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনাদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে 15 দফা দাবি দেওয়া হয়েছে, আপনারা আপনাদের পক্ষ থেকে 17 দফা দাবি দিয়েছেন, সেটার একটি কাগজ আমার হাতে রয়েছে। সবকিছু মিলে আসলে দুই পক্ষের দাবি দেওয়া, এবং নৌমন্ত্রী বলছেন সরকারের আসলে কিছু করার নেই, তাহলে জনগণের দোষটা কোথায়? জনগণের দোষটা আমরা দিচ্ছি না, আমাদের বেঁচে থাকার ব্যবস্থা করে দিন, আমরা সব দিক যাতে সংরক্ষিত থাকে সেই ব্যবস্থা করব। জনাব মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটা বিরতি নিয়েছি, ফিরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করবো আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ এখানে ফিরে এলাম। মনিয়াপা এবং মনিরুজ্জামান ভাই, দুজনের কাছে আমি আসবো। আপনি শুনছিলেন আসলে দুপক্ষের বক্তব্যই আপনারা শুনেছেন। আমি একটু মনিয়াপার কাছে জানতে চাই যে এই যে সবসময় মালিক এবং শ্রমিক তাদের মধ্যে দ্বন্দ্ব, সেটির আসলে আমরা কোনো সুষ্ঠু সমাধান কখনোই দেখি না, এবং সরকারের পক্ষ থেকেও আসলে মধ্যস্থতাকারী হিসেবে বলা হলেও সমাধানের পথ কিন্তু আসলে নেই। আসলে কেন এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়? আমাদের সমন্বয়টা নেই কেন? আসলে আমাদের অস্থির বিশ্ব, অস্থির দেশ, এখন কোথাও সমঝোতা নাই। আপনার বহু আগে মালিক শ্রমিকের দ্বন্দ্বে শিকাগো শহরে যে ঘটনাটা ঘটেছিল, যেটাকে কেন্দ্র করে 1 মে, তারপরে কিন্তু উন্নত দেশগুলোকে কিন্তু মালিক শ্রমিকের দ্বন্দ্বটা অনেকটা কমে গিয়েছে। কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের এই দেশগুলো, আমি অবাক হয়ে শুনলাম মালিক পক্ষ যখন বললেন যে আমাদের দেওয়ার কোনো উপায় নাই, আয় থেকে বেতন দেন। একজন আমাদের বাসায়, আপনি আমরা সবাই যারা দেখছেন, তাদের বাসায় একটা কাজের বুয়া 3-4 বাড়িতে যারা ঠিকা ঝিয়ের কাজ করে তারাও কিন্তু মাস শেষে 8-9 হাজার টাকা পায়। 3টা বাসায় যদি ঘর মোছার, কাপড় ধোয়ার কাজটাও করে, কিন্তু আমার মাথায় খেলে না যে 3800 বেতনে কিভাবে সম্ভব একটা শ্রমিক, সে কেন অন্যায় পথে যাবে না, সে কেন বিপথে যাবে না? আর একজন মালিক যখন বলছেন যে আমরা দেখি একটা জাহাজ থেকে 5টা জাহাজ হচ্ছে, একটা লঞ্চ থেকে 10টা লঞ্চ হচ্ছে, একটা কার্গো থেকে 50টা কার্গো হচ্ছে, তারা বলছে যে তাদের আয় থেকে দিতে হয়। শ্রমিক যদি কাজ না করে তাদের আয় কিন্তু থাকবে না, জাহাজ কিন্তু জাহাজ ঘাটেই পড়ে থাকবে। এবং পাশাপাশি সরকার, যিনি সরকার, আমাদের নৌ পরিবহন মন্ত্রী, উনি কিন্তু শ্রমিকদেরও নেতা। তো উনি কিভাবে বললেন যে সরকারি কিছুই করার নাই? সরকার কিসের জন্য? সরকারি হোক আর বেসরকারি হোক, এটা মাঝখানের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা গভর্নমেন্টের তো একটা হাত থাকবে, সমন্বয়ের দায়িত্ব সরকারের না? হ্যাঁ, অবশ্যই। তো সেইখানে আপনার সমন্বয় সম্পূর্ণ না থাকলে সরকারের মাধ্যমেই তো হবে। যখন বেসরকারিরা অপারগ হয়ে যাবে তখন কিন্তু সরকার হাত দিবে। ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীরা তো এই জন্যই আছে। দায়িত্ব সরকারের, সবই ঠিক আছে, কিন্তু যখন একটা সেক্টরের মিনিস্টার, নট অনলি মিনিস্টার, উনি কিন্তু আবার লিডার,
উনি শ্রমিকদেরও নেতা, মালিকদেরও নেতা। তো সো উনি যখন লিডার, তখন উনি এই কথাটা বলতে পারেন না ওনার দায়িত্বশীলতা থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আজকে মানুষের এই লক্ষ লক্ষ মানুষের এই ওই সেক্টরের এই যে বরিশাল, খুলনা, এই এদের লক্ষ লক্ষ প্রতিদিন এই মানুষগুলোর তো এখানে মাঝখানে মধ্যস্বত্বভোগীরাই কিন্তু এখানে সাফার করছে। এদের কিন্তু কোনো এখানে দায় নাই। এদের কিন্তু ঠিকই তেলের দাম বাড়ার সাথে সাথে লঞ্চের ভাড়াও বেড়ে যাচ্ছে। লঞ্চের ভাড়া বাড়ছে কিন্তু শ্রমিকের সেইভাবে কিন্তু দেখেন সরকারি বেতনের একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী যে বেতন, তার 4 ভাগের 3 ভাগের 1 ভাগ বেতন তারা 3800 টাকা পাচ্ছে এখনকার বর্তমানে যে অবস্থা। তো একটা দেশে তো এত বৈষম্য থাকতে পারে না। গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করে, গার্মেন্টস বন্ধ করে, রাস্তা বন্ধ করে, তারা আন্দোলন করে একটা লেভেলে আসছে 5-6 হাজারের নিচে না। কিন্তু এখানে তো তার অর্ধেকও না। একটা পুরুষ যদি 3000-4000 টাকা বেতন পায়, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় প্রতিটা পুরুষেরই ব্যক্তিগত কিছু খরচ থাকে। তারা শ্রমিকরা যেহেতু তারা মনির ভাই, আমি পান একটু বিড়ি আপনার খায়, কাছে আসি। তারা মনির বিভিন্ন আপার জায়গায় কথা জের খরচ ধরেই করে, তারা অন্যায় পথে যাবে না কেন? দুটি বিষয়, একটা হচ্ছে যে আমরা হচ্ছে যে একদম সর্বোচ্চ পর্যায়ে যাওয়া না পর্যন্ত, রাস্তায় নামা না পর্যন্ত আমরা কোনো দাবি মানতে পারি না। এক, সেটি মানতে হলেও ধরে কয়েক দফা আমাদের আসলে রাস্তায় থাকতে হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে বৈষম্যর বিষয়টি আসলে তদারকি করবে কে? এই যে সমন্বয়হীনতা, মালিক বলেন, শ্রমিক বলেন, এদের মধ্যে যে সমন্বয়হীনতা হয়, সরকার যখন তার দায় অস্বীকার করে, সরকার তার দায় অস্বীকার করতে পারে কিনা? না, সরকার তো অবশ্যই দায় অস্বীকার করে না। প্রশ্ন হলো মন্ত্রী আজকে যে কথাটা বলছেন, না, মন্ত্রী যখন বলছে যে সরকারের কিছু করার না, সেটাকে দায় অস্বীকার করা না। এর পিছনে কথা আপনার যে মালিক ভেসেল অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট জনাব মাহমুদুদ্দিন বীর বিক্রম, উনি যে কথাটা বলেছেন, আপনার সেই জায়গাটায় পয়েন্ট আউট করতে হবে। উনি একটা কথা বলেছেন, 2013 সালে একটা চুক্তি হয়েছিল মালিক এবং শ্রমিকদের সাথে 5 বছর। এখন যদি আপনি 5 বছরটাকে বেজলাইন করে কথা বলেন, তাহলে তো নিঃসন্দেহে আপনি 5 বছর পরে কথা বলবেন। এখন সেই জায়গাটা যখন এই 5 বছর চুক্তিটাকে আপনি ফলো না করলেন, সেইটা যদি আপনি মেনটেন না করে আবার 5 বছর আগেই যদি শ্রমিকরা মালিকদের উপরে আবার নতুন করে একটা দাবিতে উত্থাপন করে, সেটা তখন তো সরকার এই কথা বলতে পারে। প্রশ্নটা হলো দুটো, একটা হলো মালিক এবং শ্রমিক একের সাথে আর এক অপর মানে পরিপূরকভাবে সম্পৃক্ত, তাই না? আপনার যে ভেসেলের মালিক বা যে লঞ্চের মালিক, 2013 যে বিষয়টি বলা হচ্ছে সেটি তো 14 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল। না 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 টোটাল না না 13 তে যে 20% বাড়া হয়েছে, 14 তে মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সেটা বাড়িয়ে নিয়েছে। ভেসেল মালিকদের যে প্রেসিডেন্ট, সে আপনার এখানেই তো বলে গেলেন যে 5 বছরের চুক্তি। 5 বছরের যদি চুক্তি হয়, সেটা 2013 সাল থেকে 2018 সাল, সর্বশেষ চুক্তি হয়েছিল 2013 সালে। কারণ আমার প্রশ্নটা সেইখানেও নয়, আমার প্রশ্নটা হলো যে আপনার যে এই 3800 টাকা বেতন, সেই বেতনটাকে আপনার বেস লাইন কিনা। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, 3800 টাকা যদি আপনার বেস মানে একটা বিষয়টা হলো যে 3800 টাকা যে একজন ন্যূনতম বেতনটা পাবে কে, সেটা তো র হ্যান্ড হতে পারে, একজন একদম কেবল ঢুকলো এই রকমের শ্রমিক হতে পারে। তারপর আবার এদের খাওয়া থাকার ব্যবস্থা যদি করে থাকে, দুইটা বিষয়। আর আমি সাথে সাথে এও বলি, মালিকটা তো অবশ্যই শ্রমিকদের এই বিষয়টা দেখবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ওই জায়গাটায় নেই যে শ্রমিকদের তাদের দাবি দেওয়া এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করে। আমার ওই শ্রমিক নেতার কথা আমার ভালো লাগছে যে স্বতঃস্ফূর্ত কোনো রকমের কোনো নেগেটিভ কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে না যে তারা সরকারের কাছে বা মালিক পক্ষের কাছে মানে কনসার্ন অথরিটির কাছে তাদের দাবি দেওয়া করছে। আমি যে ভেসেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে দাবিগুলো বলা হয়েছে, আপনি এই জায়গাটা আমি একটু আপনার সাথে সংযুক্ত করতে চাই যে আপনি 5 বছরের চুক্তির কথা বলছেন। সেটি তারা বলছে 2010 সালের জুন মাসে গেজেটভুক্ত স্কেল 2009 সালের জানুয়ারি থেকে 2014 সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকার কথা, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে অবহিত ধর্মঘট আহ্বান করে নৌযান শ্রমিক ফেডারেশন। গত 2013 সনে মোট বেতনের উপর 20% তারা বৃদ্ধি করে নেয়। সেটি আসলে 2018-তে এটা সমন্বয় করেই কিন্তু তাদের আমাদের স্কেল করার কথা। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে, না আমি বিষয়টা সম্পূর্ণই মানবিক। প্রথমত এটা না, সম্পূর্ণ মানবিক। 20% কেন বাড়ানো হয়েছে তাদেরকে? নিশ্চয়ই তাদের দাবির প্রেক্ষিতে বাড়ানো হয়েছে, যে বৈষম্যের কারণে বাড়ানো হয়েছে। হ্যাঁ, এখন সেই জায়গাটা যদি আপনি যে দেশে চালের দাম 35, ডালের দাম 150, সেখানে 3800 টাকা কিভাবে হয়? প্রাইভেট সেক্টরকে মানে গভর্নমেন্টের কোঠায় ঠেলে দেওয়ার কথা হয়। আমি যদি একটা প্রতিষ্ঠান চালাই থাকি, আমি যদি প্রতিষ্ঠানের কর্মচারী, নিঃসন্দেহে তার ভালো থাকা খারাপ থাকার সাথে আমি নিজে বুঝতে হবে মানবিক বিষয়। আপনাকে বুঝতে হবে বিষয়টা মানবিক। আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি বিষয়টা বলি মানবিক। প্রথমত বিষয়টা আপনি যদি সমস্ত বিষয়গুলো গভর্নমেন্টের কাছে ঠেলে দেই, সেটা কেউ প্রত্যাশা করি না। আমি এই শ্রমিকদের কাছ থেকে আমি এদের দাবি দেওয়ার পক্ষে। আবার সাথে সাথে এটাও বলছি, এই শ্রমিকরা, আমি যেহেতু বললাম আগেই দক্ষিণাঞ্চলের মানুষ, এই শ্রমিকরাও যাত্রীদের সাথে প্রপার বিহেভটা আমি আশা করি। আমি বেতন যেমনিভাবে তাদের বাড়ানো হোক এটা যেমন প্রত্যাশা করি, ঠিক তেমনিভাবে এই শ্রমিকরা যাত্রীরা এদের দ্বারা না জানা হয়। প্রায়শই এই যাত্রীরাও তাদের রূঢ় আচরণের শিকার হয়ে থাকে।
আমার সঠিক তেমনি ভাবে এই শ্রমিকরা যাত্রীরা এদের দ্বারা নাজেহাল না হয়, প্রায়শই এই যাত্রীরাও তাদের রূঢ় আচরণের শিকার হয়ে থাকে। আমার সবই জিনিস মানতে হবে আপনাকে। আপনি যেমন আমার কাছ থেকে সুন্দর আচরণ আশা করবেন, আমিও আপনার কাছ থেকে তাই আশা করব। আমি শ্রমিকদের দাবি দেওয়ার যেমনিভাবে পক্ষে, ঠিক তেমনি ভাবে মালিককেও মানে প্রত্যেকটা বিষয় হলো কি পক্ষ বিপক্ষের বিষয়টা তো থাকবে। আমি একটু পরে আসছি। আমার মূল প্রশ্ন যেটি হলো যে আমি যেটা আপনার কাছে জানতে চেয়েছি যে আপনি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যদি কোনো রকম ঝগড়াঝাটি হয় যেটি নাকি সাধারণ মানুষকে ভুক্তভোগী করে, সেটির সমন্বয়টা কে করবে? সরকার তো। সরকার, আমি তো আগেই আপনাকে প্রথম যখন রাউন্ড রেপের কথা বলেছিলাম তখনই বলেছিলাম যে বাংলাদেশে যখন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নিজের জায়গায় দাঁড়িয়ে মালিকদের সাথে, মালিক এবং সংগঠনের সাথে, সংগঠনের যে নেতা তাদের সাথে কথা বলে এটা সেটেল করেছেন। আমি বিশ্বাস করি মানবিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই জায়গাটা দাঁড়িয়েও সে যদি আমি একটু ফিরবো, আরেকটা বিরতি নিতে হচ্ছে। আমি বলতে চাই সবকিছু শেষ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত কেন করা? এর কারণটা হলো এই যে নৌমন্ত্রী এখানে কি করছেন? সেই জায়গাটাই আমার একটি মন্ত্রণালয় তৈরি করা হচ্ছে কেন? না সেই জায়গাটাই এখানেই দুঃখজনক আমি ঘটনা। ফিরছি আপনার কাছে, আমাকে আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম আমরা। মনির ভাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা শেষ পর্যন্ত সবকিছু এক একটি মন্ত্রণালয়ের আসলে দায়িত্ব দেওয়া হয়েছে, সবকিছু আসলে প্রধানমন্ত্রী পর্যন্ত এসে থাকে কেন? আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পর্যন্ত অপেক্ষা করি কেন? এটা যেহেতু আমি আজকে মন্ত্রী স্টেটমেন্টটা দেখলাম সে কারণে বলতে বাধ্য হলাম। তবে আমাদের যেখানে যে দায়িত্বে আছে আমরা আশা করব সততার সহিত তার জায়গা থেকে তার যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করেই কাজটা করবেন। সেক্ষেত্রে আমি মনে করি নৌপরিবহন মন্ত্রী একজন সক্ষম মানুষ এবং শ্রমিকদের পক্ষের মানুষ, সাধারণ মানুষের পক্ষের মানুষ। আমি আশা করব সে এখানে মধ্যস্থতা করে এটা সমাধান করবেন, আমি বিশ্বাস করি। ন্যায্য মূল্য বারবার বলা হয়, আসলে ন্যায্য মূল্যের মানটা কি? আসলে ন্যায্যতা বলতে আমি আপনাকে যে জিনিসটা বলবো, আপনি যদি মন্ত্রীকে এখানে মধ্যস্থতা করতে বলেন তাহলে তো সে দুই পক্ষেরই কথা শুনবে, তাই নয় কি? মন্ত্রী হিসেবে তার দায়িত্বটা কি? না, দুই পক্ষের কথা শুনবে। এখন যদি আপনি যদি স্রেফ শ্রমিকদের কথা শুনেন, তার মালিককে যদি আবার ধর্মঘট করে যে আমরা চালাবো না, কিন্তু বিষয়টা হচ্ছে কোনটা সঠিক কোনটা সঠিক না, সেটা একটা ব্যালেন্স প্রয়োজন। সেই কারণেই তো মধ্যস্থতা করতে হবে তাকে। নেগোশিয়েটটা কে করবে? ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যে সেই তো। সে যখন বলে যে সে তো প্রথমেই সারেন্ডার করে বসে আছে যে সরকারের কিছুই করার নাই। তো যিনি প্রথমে সরকারের পক্ষ নিয়ে বা তার একটা মালিক পক্ষ নিয়ে কথা বলে, উনি পরবর্তীতে মধ্যস্থতা করবে, এই নিরপেক্ষতা শ্রমিকরা তো নাও মানতে পারে তার ব্যাপারটা। এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ। আমার ছোট ভাই মনির যে কথাটা বারবার বলছে, উনি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলছে। একদিক দিয়ে বলছে এটা অমানবিক, এটা অমানবিক, এটা অমানবিক। আমি জানার পরেও কেন তার বেতন 3800 টাকা হবে? কেন তার ঘরের স্ত্রী যদি বুয়া থাকে তার চেয়েও কেন তার বেতন অর্ধেক হবে? আবার সে বলছে যে 13 সাল থেকে 18 সাল পর্যন্ত 5 বছরের পঞ্চবার্ষিকী চুক্তি হয়েছে। তো পঞ্চবার্ষিকী যদি চুক্তি হয়, এই চুক্তি ভায়োলেট করার জন্যই তো পলিটিশিয়ান। তো আমরা যদি দাঁড়ায় থাকি এখানে পলিটিশিয়ান হিসেবে এসে থাকি, সে গভর্নমেন্ট পার্টির একজন পলিটিশিয়ান, সে কেন বলবে না? আমি তো মনে করি যেহেতু তার বাড়ি ওই উত্তরাঞ্চলে, তারই বলা উচিত যে মাননীয় মন্ত্রী, আপনাকে আমাদের এই শ্রমিকদের পক্ষ নিয়ে কাজ করতে হবে। যেখানে শ্রমিকের সংখ্যা লক্ষাধিক, সেখানে মালিকের সংখ্যা শতাধিক সর্বোচ্চ হতে পারে। তো এই শতাধিক মালিকের জন্য বাড়ির উপর বাড়ি, গাড়ির উপর গাড়ি, এইসব লেক্সাস টেক্সাস করার জন্য কি আমরা শ্রমিকদেরকে ভুলে যাব? শ্রমিকরা ভাত খেতে পারবে না। যে দেশে মোটা চালের দাম 35 টাকা, যে দেশে 1 লিটার তেলের দাম 100 টাকার বেশি, মুসুরের 1 কেজি ডালের দাম 150 টাকার বেশি, সেই দেশে 3800 টাকা কয়দিন চলতে পারে? যদি 4 জনের সংসার হয়, সে নিউ কামারি হোক আর ওল্ড কামারি হোক, সেটা নিয়ে আমাদের কথা না। আমাদের কথা বেতন ন্যূনতম কত হওয়া উচিত। একটা শ্রমিক বাড়ি থেকে যখন অফিস পর্যন্ত আসে, ওই জাহাজঘাট পর্যন্ত আসে, তার মিনিমাম 10টা টাকা খরচ হবে। 10টা টাকা যে যাওয়া আসা খরচে যদি 20 টাকা হয়,
তাহলে মাসে তার 600 টাকা এমনিই চলে যাবে। তো সেই শ্রমিকটা তার না, বউকে যখন কাঠামো নির্ধারণ করা হয় তখন তো আসলে সবার সাথে হ্যাঁ, বসে সেটি করা সেটাই করা হয়। হ্যাঁ। সেই জায়গায় তো তখন- এটা বলা ঠিক হ্যাঁ, হয়, তখন তো আসলে এই বৈষম্যটা তো আসলে তখন খুব বেশি ভাবে ফুটে ওঠার কথা। তখন তাহলে সমাধানগুলো তো আসলে হয় না কেন? তখনই তো সরকার সেটিতে হস্তক্ষেপ করতে পারে, করে না কেন? কারণ সরকার তো নির্বাচনে বহু পয়সার দরকার হয়, গণতন্ত্র তথাকথিত গণতন্ত্রের জন্য আরো বেশি পয়সার দরকার হয়, সেটা শ্রমিকরা দিতে পারে না, সেটা মালিক পক্ষ দিতে পারে। সে মালিক পক্ষ দেওয়ার জন্য কোনো সরকারই মালিক পক্ষকে চটানোর সাহসও থাকে না। মনির ভাই, আপনি কি না, একমত প্রশ্নটা হলো নাকি? না, নীলুফার চৌধুরী মনি যে কথাটা বললেন ওই কথার সাথে আমি একমত হওয়ার কোনো কারণ নাই। না, কারণ বঙ্গবন্ধু কারণ কন্যা জননেত্রী সরকার অখুশি হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার, আমাদের সরকার অবশ্যই মেহনতি শ্রমিক মানুষের পক্ষে, শ্রমিকদের পক্ষে ন্যায্য দাবি আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ৬৬-৬৯ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। অতএব উনি যে কথা বলবেন ওনার অবস্থান থেকে, ওনার দলের যে কথা কিছুক্ষণ আগে উনি সেটাই যদি হয়ে উনি থাকে যদি তাহলে নিত্য- এখনো- না, 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 এখনো আমি একটা কথা বলি। আমি একটা কথা বলি, ন্যায্য মূল্যটাই কেন নির্ধারিত হয়নি? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কে ওনারা যেটা কথা বলেছেন সেই কথাটা ওনারা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছে নিত্য প্রয়োজনীয় দাম কি পরিমাণ ছিল। আজকে সেই জায়গাটাই নেই। নিত্য প্রয়োজনীয় জিনিস সহনশীল অবস্থায় আছে, বিরাজ করছে। সরকার 10 টাকায় চাল খাচ্ছি। শোনেন 10 টাকায় চাল খাচ্ছি। গণমুখী সরকার যা বলতে যা বোঝায়, জনমুখী জনবান্ধব সরকার, সেটা আমি জননেত্রী আপনার শেখ সাথে হাসিনার একমত সরকার। নই, আমি প্রতিদিন বাজার করি, আমি আপনার হ্যাঁ, সাথে একমত না, আপনি যাই হোক। একমত না হতে পারেন, 10 টাকায় চাল খাচ্ছি তো। আপনি একমত না হতে পারেন, বিনামূল্যে শাক পাচ্ছি, 10 টাকায় চাল খাচ্ছি, ঘরে ঘরে চাকরিও আপনি পাচ্ছি। একমত না হতে পারেন কোন জায়গাটায় বেতনের বৈষম্য বা কোন জায়গাটায় বাড়ানো না হয়েছে। সরকার উদ্যোগ নিয়েই আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, চা বাগানের শ্রমিকরা কত বেতন পায় উনি একটু বলুন। সামগ্রিকভাবেই সরকার কোন জায়গায় কোনো অসঙ্গতিপূর্ণ কোনো পরিবেশ নেই বাংলাদেশে বর্তমানে। সেটা আপনি সিভিল ব্যুরোক্রেটদের ক্ষেত্রে বলেন, তাহলে এখন শ্রমিকদের নৌযান ক্ষেত্রে বলেন। শ্রমিকরা রাস্তায় কেন? সেটা সিভিল বলেন। ব্যুরোক্রেটটাই ঠিক আছে। এখন আমি যদি এইখানটাই বলি তখনই বলবেন যে তার মানে শুনছে এখানে যখন এই সরকারকে বিভিন্ন ভাবে এদেশে কিছু রাজনৈতিক দল যারা ষড়যন্ত্র করে কোনো না কোনো ভাবে ক্ষমতা আসার চেষ্টা করতেছেন, তাদের এখানে ইন্ধন থাকতে পারে। আমার অবস্থান যদি আপনি এইভাবে আচ্ছা, বলেন, সবকিছু তো প্রথমত মনে হয় না, বিষয়টা না। সবকিছুতেই শ্রমিকদের আন্দোলন এই সে সবকিছুর মধ্যে একটা বিরোধী একটা মনোভাব আমাদের মধ্যে কেন আসলে? বিরোধী মনোভাব, মানে সবকিছুর মধ্যে কি বিরোধী দলের একটা প্রভাব বিরোধী আছে? মনোভাব এই কারণে বললাম, আপনি শ্রমিকদের কথা যখন বলবেন সাথে সাথে আপনি একটা মিথ্যা স্টেটমেন্ট যখন দেবেন মানে আপনি কি বলতে চাচ্ছেন এই যে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমেছে সেটাকে বিরোধী দলের ইন্ধনে? না না, এখানে কি একবার মিথ্যা কথা আছে? আপনার সে 3800 টাকা বেতন পাচ্ছে সে বলছে। 3800 টাকা কোন মানুষটা বেতন পাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। ওখানে 15,000 টাকাও বেতন পায়, 20,000 টাকাও বেতন পায়, 25,000 টাকাও বেতন পায়। আপনি বললে তো হবে না। আমি তো ওই এরিয়ার মানুষ, আমি জানি, আপনি জানেন না। সো আপনি না জেনেই কথা বলছেন। বিষয়টা হলো সেটা এই, তো ওই আমাদেরকে ভদ্রলোকের জানতে সঙ্গে হবে, তর্ক করলে আমাদেরকে ভালো আউট বলতেন। এন্ড আউট টোটাল বিষয়টা জানতে হবে। আমি নিঃসন্দেহে শ্রমিকদের বাইরে না, শ্রমিকদের সেন্টিমেন্টকে আমি ধারণ করি। কিন্তু আপনি যদি কথা বলে থাকেন যেখানে মন্ত্রী অসহায় বা এই রকমের কোনো কথা না, বলছে, মন্ত্রী তো নিজে বলেছেন। মন্ত্রী যদি বলে থাকেন, মন্ত্রী কোন স্ট্যান্ডে বলছে আমি সেটা বলছি যে 2013 সালের যদি কোনো চুক্তি হয়ে থাকে সেক্ষেত্রে 5 ইয়ার্স একটা যে এই টেনিউরের পরে আলোচনা করবে। সেটা যদি না হয়ে থাকে, সেটা যদি বলে থাকে, সেটা আমি নিজেও আপনার সেটা উদ্যোগী বলা ওনার কাছ হচ্ছে যে থেকে 20% জানতে পারবো। বাড়ানো হয়েছে, সেটি 18 সালে সমন্বয় করে, ওই 20% সমন্বয় করে 18 সালে আসলে আবার নতুন এর কাঠামো মধ্যে হবে। 5 বার সেটি তেলের বলা দাম হয়েছে। বাড়ছে, তাহলে 10 বার ভাড়া বাড়ছে। সেটা যদি হয়ে কিন্তু থাকে শ্রমিকের 2018 সাল কিছু হয় পর্যন্ত, না। তাহলে 2018 সালের পরে আলোচনায় যাবে। তার আগে কেন আলোচনা যাবে? আপনি নিজেই তো বলছেন যে 2018 সাল পর্যন্ত এই যে চুক্তিটা আছে, তাহলে 2018 সালের পরে আলোচনাটা যাবে, তার আগে কেন যাবে? তার মানে কি আপনি ঠেকিয়ে কোনো কিছু করতে পারবেন না? আমার কথাটা হলো আপনার ন্যায্যতা থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে আপনার ন্যায্যতা থাকতে হবে। অন্যায্য আপনি দাবি দেওয়া করলে তো হবে না। এখন যদি আপনি কাজের বুয়ার সাথে আপনি চলে গেলেন একটা শ্রমিকদের ওই বিষয়গুলোর সাথে গুলিয়ে ফেলা, এটা হলো আমরা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য আমরা কখনো কাজের কখনো বুয়া তো টকশোতে শ্রমিক। আমরা না, না, কখনো কাজের কখনো বুয়া তো অবশ্যই না, না, শ্রমিক। কখনো কখনো কাজের বুয়া টকশোতে খুবই এসে গুরুত্বপূর্ণ আমরা শ্রমিক। কিছু কথাবার্তা বলে No. জনপ্রিয় হওয়ার চেষ্টা না, না, করি। আমার শ্রমিককে আমি অবস্থানটা মনে করি যে কিন্তু এটা অপমান আমরা করা হচ্ছে। কাজের বুয়া serious গুরুত্বপূর্ণ শ্রমিক। আমরা আমি বের হতে বললাম, পারবো না একদিন না অবশ্যই আমি আসলে। তো অস্বীকার করতেছি না। আপনার প্রত্যেকের সে তো বাসায় মালিক না, সে অবশ্যই শ্রমিক। আমাদের প্রত্যেকের বাসায় আমাদের কাজের সাহায্যকারীর দরকার। এটা যেমন ঠিক তেমনি ভাবে লঞ্চে চলার জন্য, আপনার কাজের ট্রেনে বুয়াকে আপনি চলার কত জন্য, টাকা বেতন দেন? মনির ভাই, আপনার কাজের বুয়াকে আপনি কত বাসের টাকা জন্য- বেতন দেন? বলেন, আপনার কাজের বুয়াকে আপনি কত টাকা বেতন দেন? আমার কাছের বুয়াকে আমি 5,000 টাকা দিই। তাহলে চিন্তা করেন। 3800 বেশি তো। আপনার একটা জিনিস আমি আগেই আপনাকে বলছি, এই 3800 টাকার বেতনটা আমি যদি এক্স্যাক্টলি জানতে পারতাম কেন 3800 টাকা কিসের জন্য, আমি কিন্তু এটা জানি না। যদি আপনার জানতাম তাহলে আমি নিঃসন্দেহে জবাব দিতাম। তবে নিঃসন্দেহে 3800 টাকার বেতনটা যে শুরু করছে কাজটা তার, যেমন গার্মেন্টসের
প্রথম যখন একজন কাজ করতে আসতো তখন 3300 টাকা বেতন ছিল, সেই বেতনটা তো জননেত্রী শেখ হাসিনা 5000 টাকা করেছে। এখন একজন শ্রমিক কি পরিমাণ কাজ করে, আর আপনার বাসার বউ কয়টা কাজ করে 5000 টাকা না, সেটা হিসেবে আপনি একটু ব্রেকে করেন। তারপরে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার বলবো যে সবকিছু মিলে সব যে কোনো দাবি দাওয়া পূরণের জন্য বা পাওয়ার জন্য এই যে জনগণকে জিম্মি করার একটা কিন্তু মানে টেন্ডেন্সি আমরা দেখতে পাই, সেটি কেন, সে বিষয়ে আমরা জেনে আমরা আরেকটি প্রসঙ্গে ইউপি নির্বাচন প্রসঙ্গে ফিরে যাব। আমরা আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরে এলাম। মানে আপনার কাছে ছোট্ট করে 30 সেকেন্ডে জানতে চাই যে এই যে জনগণকে জিম্মি করার এই চেষ্টা, সেটাকে কোনো গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে কিনা? অবশ্যই না, কারণ এটা সবকিছুর সাথে একটার সাথে আরেকটা জড়িত। শ্রমিককে যদি এই কথাটা আমি বলতে যাই, শ্রমিক বলবে যে আমার কথা আপনি চিন্তা করছেন না কেন। সো দ্যাট ঘুরে ঘুরে আপনার মালিক পক্ষ এবং সাথে সরকার পক্ষ আসেই, কারণ যে কোনো কিছু মিট আপ করার জন্য সেটা লাগবে। আমরা মনে করি যে এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত এবং শ্রমিকদের আসলে সঠিক সাথে আমাদের সমন্বয়টা আসলে সবসময় দরকার। চেষ্টা করা উচিত, কারণ উভয় পক্ষের শ্রমিকের স্বার্থ রক্ষা করে সঠিক সমন্বয় শুকানোর দরকার। আগেই তার মূল্য দিতে হবে এবং তাকে সঠিক মূল্য দিতে জি হবে। জি আপা। মনির ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি জানেন যে শনিবারে আসলে তৃতীয় দফা ইউপি ইলেকশন হতে যাচ্ছে। আজকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন ইসির প্রতি, যে নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ত্রুটি বিচ্যুতি উনি দেখতে চান না, এবং ইসি সেটির জবাবে আবার বলেছেন যে বাড়াবাড়ি বন্ধ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে নেতাকর্মীদের বাড়াবাড়ি বন্ধ করতে হবে। ইসির এই জবাব এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছে। আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সমস্ত নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের উপরে কমিশনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রেখেই আমরা সমস্ত স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন, সমস্ত নির্বাচনে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, কোন রকমের হানাহানি মারামারি কাটাকাটি ছাড়া। এটা না, আমার প্রশ্ন হলো যে তৃতীয় দফায় এসে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন আসতে হলো, এবং ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়াবাড়ি বন্ধ করতে হবে। তার মানে কি প্রথম দুই দফায় এই সহিংসতা কি বাড়াবাড়ির কারণেই হয়েছে? এখন প্রশ্নটা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য একটি রাজনৈতিক দল যদি রাজনৈতিকভাবে সে চিন্তা করে যে আমি নির্বাচনে পরাজয়ের বরণ করব, তখন যদি সে ষড়যন্ত্রমূলকভাবে এই নির্বাচনটাকে বিতর্কিত করতে চায়, আমার ডে ওয়ান থেকে মনে হয়েছে এই নির্বাচনটাকে তথাকথিত মাঠের যারা বিরোধী দল তারা এই নির্বাচনটাকে একটা প্রহসনমূলক নির্বাচন, ষড়যন্ত্রমূলক নির্বাচনের দিকে ধাবিত করার চেষ্টা করেছেন। আপনারা দেখে রাখবেন, আমাকে শেষ করতে দেবেন কথার মধ্যে যদি বলেন, আই এম সো সরি। প্রথম দিন থেকে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি থেকে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটা সভাপতিত্বে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি ছিল, সংসদীয় বোর্ড ছিল। আমরা নির্ধারিত হয়ে, অর্থাৎ স্থানীয়ভাবে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলার মধ্য থেকে আমাদের এই ইলেকশনের প্রার্থীদের নামগুলো চলে আসতো। এরপর আমাদের মূল কমিটি সিদ্ধান্ত নিত, অর্থাৎ একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মনোনয়ন দেওয়া হতো। সে জায়গাটায় যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেখি নাই বিএনপি কখনো এই ইলেকশনটাকে অত সিরিয়াসলি নিছে, কখনো কোনো জায়গায় মনে হয়নি। আমি আপনাকে একটা কথা কেন নিচ্ছে না ওই যে পারছে না নাকি? প্রথমত বিষয় হলো এই নির্বাচনে তাদের ধরাশয়ী হওয়ার সম্ভাবনা আছে ব্যাপক রকমের, নাকি তারা উঠে দাঁড়াতে পারছে না প্রভাবশালী? নো, এখন পারবে কেন? আপনি যদি অন্যায় রাজনীতি করেন, ভুল রাজনীতি করেন, ভুল রাজনীতির খেসারত দিতে হচ্ছে। গোটা বাংলাদেশে বিএনপির যারা মূল নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে, আমি আমার একটা কনস্টিটিউয়েন্সি পলিটিক্স করি, আমি প্রতি মাসে এলাকায় যাই, আমার সাথে এলাকার সম্পর্ক আছে। বিএনপির যারা আমার 12টি ইউনিয়ন, আমার কনস্টিটিউয়েন্সিতে 12টি ইউনিয়নের যারা মূল প্রার্থী, যাদেরকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে ময়দানে কাজ করছে, সেই সমস্ত মানুষ নির্বাচন করতে আসেননি। কেন আসেননি? আমি 2-4 জনের সাথে সরাসরি কথা বলেছি। তারা জানে যে এই নির্বাচনে তারা খারাপ করবে, রিজনটাও বলে দিয়েছে। আপনি 93টা দিন যখন সন্ত্রাস করবেন, নাশকতা করবেন, মানুষের কাছে আপনি কিভাবে ভোট চাবেন? আপনি সেই কারণে যখন নির্বাচনে তাদের পরাজয় জেনেই এখানে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন থেকে তারা ওই যেমনিভাবে বললাম যে নির্বাচনটাকে সিরিয়াস নেয়নি। আওয়ামী লীগের যারা এই তথাকথিত বিদ্রোহী, তাদেরকে
উসলিয়ে দিয়ে আমরা কি তারা এই বলতে নির্বাচনটাকে পারবো? বিতর্কিত করার চেষ্টা মারিয়ামা করছে। বলেন। ওনার কথায় মনে হচ্ছে যে আসলে এটাই ধরা পড়ে যাবে, ওনারা যে এই যে এত অঘটন ঘটনপটিয়সী এত কিছু করলো, যে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, এই অবস্থায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের তৃতীয় দফা চলছে। আপনার মনে আছে গত পরশুদিন বাংলাদেশ প্রতিদিনে ইসি বলেছে, ইসি হাল ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, যখন বলা হচ্ছে তাদের নিজেদের মধ্যে যুদ্ধে, যখন এক পক্ষ যে পাশ করার পক্ষ পাশ করতে না পেরে ব্যালট বাক্স ছিনতাই, রাতে ভোট দেওয়া, দিনের বেলা জবরদখল করে কেন্দ্রটা দখল করে ভোটটা গোনা, সেটা দেখে তাদের কি হয়েছে, তাদের চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করেছে। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই, এর নাম গণতন্ত্র। আর উনি বললেন যে বিএনপি ছেড়ে দিয়েছে। বিএনপির ভোট কতজন একদিন নিরপেক্ষ নির্বাচন করেন? ডিসিএসপির কাছে ক্ষমতা না দিয়ে ওখানে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা ভাগাভাগি না করে তাদের মাধ্যমে একদম তৃণমূল থেকে এই পর্যন্ত। আজকের পত্রিকায় আছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, সংসদ এরিয়া, এইখানে হচ্ছে টাকা বন্টনের ভাগাভাগির একটা ক্ষেত্র নির্বাচনের। সেইখানে যদি তারা বলে যে আমি কাউকে দেখি না, মনোনয়ন বাণিজ্যের কথা বলছেন আপনি। মনোনয়ন বাণিজ্য কি বিএনপি করে নাই? কোটি কোটি টাকা করেছে, কিন্তু এরকম না, এত জঘন্য ভাবে না, এত নগ্ন ভাবে না যে একজন আরেকজনকে খুন করছে। এবং বিএনপির কথা যে কথাটা বললো, বিএনপির যারা আসতে পারে নাই, যারা করতে পারে না, যে জায়গাগুলো খালি, সেই জায়গায় তারা কি করেছে, তাদের ক্যান্ডিডেটরা কাফনের কাপড় পাঠিয়েছে, ছেলে মেয়েকে ফোন করে জিম্মি করেছে, গুম হতে চাও না, খুন হতে চাও না, বাবা মাকে জিম্মি করেছে। এইসব করার পর প্রত্যেকটা মানুষ তার জীবনকে ভালোবাসে, ওই একটা ইউপি নির্বাচনের জন্য তার জীবনটা অকাতরে বিলিয়ে দিতে চায় না। কারণ প্রতিদিন দেখছে গুম খুন, এই হত্যা সরকার, এই সরকার, যে সরকার 3 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারে, সেই সরকারের দ্বারা সবকিছু সম্ভব। যে সরকার বড় বড় নেতাদের, সালাউদ্দিনদেরকে কোথায় পাওয়া যায়, বর্ডার ক্রস মনির ভাই, এই যে দুই দফার ইলেকশনে 41 জন নিহত হলো এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা আসলো, এটা কি একটুখানি ইসিকে ধমক দেওয়ার মতো যে পারছেন না, বা ধমক দেওয়ার কারণ কি? ইসিকে ধমক দেওয়ার বিষয়টা না, আমি একটা আপনাকে কথা বলি। আমি বলছি আমরা কিন্তু ইলেকশনটাকে ডে 1 থেকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ক্লিয়ার। ওনাদের মতন এই রকমের চরিত্র নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার রাজনৈতিক উদ্ভব নয়, আবিষ্কার নয়, রাজনৈতিক সৃষ্টি নয়। কামাল হোসেন আজকে বলেছে, সরি, আপনি যখন কথা বলবেন, ডক্টর কামালদের রাজনৈতিক ভাবেই তো মরণ হয়ে গেছে। আপনারা কখনো কখনো এই সমস্ত বিলীন হয়ে গেছে। তো আপনি ডক্টর কামালের কথা বলে লাভ আছে? আপনাদের বিচৌধুরী, মানে আপনাদের সমস্যাটা হলো এই, যখন যে কথা বলবেন ওই মানে অন্য একজনকে পক্ষ অবলম্বন করবেন। যে গত কয়েকদিনে দেখছি যে আপনাদের অবস্থানটা হলো যে খুনের পক্ষে, অর্থাৎ একটা মানুষ ইন্টেনশন হলো একটা মানুষকে খুন করতে চাবে, তার পক্ষে অবস্থান নেবে, তখন তার উপরে দাঁড় করানো হয়, যুক্তি দাঁড় করানো হয় যে শফিক রেহমান, ওনার বয়স 82 বছর, উনি একটা মানুষকে হত্যা করতে চেয়েছিল ষড়যন্ত্র করে, সেটার দিকে না যে তখন তাকে বয়স বিবেচনা করছে, শফিক রেহমানের দোষ করেছে কি তাহলে? নিঃসন্দেহে গোলাম আজমকে তার মগবাজারে বাসায় রাখা হয়নি, হি ওয়াজ ইন দ্য জেল, ডোন্ট ফরগেট। এই সমস্ত যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবেন না। একজন ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্রকারী হিসাবে চেনার চেষ্টা করুন, একজন খুনিকে। আমি আপনাকে বলি, আমি মৌমিতা, আমি আপনাকে শেষ কথা বলি, বিএনপির রাজনীতির সমস্যা হলো খুনিদের পক্ষে অবস্থান, খুনিদের পক্ষে অবস্থান। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।